20 জুলাই রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গ্যাসের দাম কমাতে হবে, দ্বিতীয় দফা বাড়ানোর সিদ্ধান্ত হাইকোর্টে অবৈধ। বিচারক শৃঙ্খলা বিধি নিয়ে মুখোমুখি আদালত সরকার, রাষ্ট্রপক্ষকে প্রধান বিচারপতির তলব। বগুড়ায় মা মেয়ে নির্যাতন মামলায় 3 আসামি রিমান্ডে, তুফান শ্রমিক লীগ থেকে বহিষ্কার। কমাতে হচ্ছে আবাসিক গ্যাসের দাম, দ্বিতীয় ধাপের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি জিনা তারা ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চে রায় দেন। এতে আগস্ট থেকে 1 চুলায় 750 ও 2 চুলার বিল হচ্ছে 800 টাকা। গত ফেব্রুয়ারিতে গৃহস্থালী ও গাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম 2 ধাপে 22 ভাগের বেশি বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। এতে 1 মার্চ থেকে 1 চুলায় 750, 2 চুলায় 800 এবং 1 জুন থেকে 1 চুলায় 900 ও 2 চুলার বিল ঠিক করা হয় 950 টাকা। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের পক্ষে রিট করেন স্থপতি মোবাশ্বের হোসেন। এতে দ্বিতীয় ধাপের দাম বৃদ্ধির কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে বিইআরসির আপিলে স্থগিত হয় হাইকোর্টের আদেশ। আর সে কারণে জুন থেকেই শুরু হয় গ্রাহকদের কাছ থেকে বাড়তি দামে বিল আদায়। এবার শুনানি শেষে দ্বিতীয় ধাপে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম 150 টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিল হাইকোর্ট। তবে গত 2 মাসে দেয়া অতিরিক্ত অর্থ আর ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। মাননীয় আদালত এই যে জুন মাস থেকে দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করেছে। সিঙ্গেল বার্নার এবং ডাবল বার্নারের যে দাম সেটা 1 মার্চ থেকে যেটা কার্যকর আছে সেই হারেই এটা নিতে হবে। হাইকোর্টের এ রায়ে জনসাধারণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। পাশাপাশি গ্রাহকের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ার তাগিদও তাদের। বাসাবাড়ির গ্যাসের ক্ষেত্রে দাম যে বর্ধিত দামটা যে বাতিল হলো, এতে করে আবাসিক গ্যাসের গ্রাহকরা আর্থিকভাবে উপকৃত হবে। এ রায়ে আগস্ট থেকে মার্চে নির্ধারিত দাম 1 চুলায় 750, 2 চুলায় 800 করেই বিল আদায় করতে হবে সরবরাহ প্রতিষ্ঠানকে। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের দাম কমানোর আদেশ নিয়ে আলোচনা করতে এখন আমাদের সাথে আছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বিইআরসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান ডক্টর সেলিম মাহমুদ আছেন আমাদের সঙ্গে। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে প্রথমে জানতে চাইব হাইকোর্টের আদেশ এর আগে স্থগিত করে চেম্বার জজ যে আদেশ দিয়েছিলেন তাতে আপিল বিভাগে বহাল থাকায় 1 জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বেড়েছিল। আজকের আদেশ ওই আদেশের বিপরীতে দাঁড়ানোর আসলে মূল কারণটা কি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী? তারপরে ফুল বেঞ্চে যখন হিয়ারিং হলো সেখানে বলল যেহেতু এটা 1 জুন থেকে কার্যকরী হয়ে গেছে, তো আমরা স্থগিত আদেশ চেম্বার জজ যেটা দিয়েছে এই মামলাটি হাইকোর্টে পাঠিয়ে দিলেন। ওই বিশেষ বেঞ্চ এখানে দিল যে 31 জুলাই এই মামলার শুনানি আদেশ এটা কোনোভাবেই মামলার মেরিটের কোনো অসুবিধা হবে না। ওনারা ইন্ডিপেন্ডেন্টলি বিচার করে মামলার রায় ঘোষণা করবেন। এই কারণে হাইকোর্ট বিভাগ চূড়ান্ত শুনানি শেষে যেখানে দেখলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তারা অন্তত 2টা বিষয়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে যে বাড়িয়েছে দ্বিতীয় দফায় সেটাকে বেআইনি এবং অবৈধ ঘোষণা করেছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে আপনি শুনলেন, প্রফেসর সেলিম মাহবুব। আমরা আপনার কাছে সেলিম মাহমুদ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন আইনে না থাকা সত্ত্বেও গ্যাসের দাম 1 বছরে 2 দফা বাড়ানো হলো, যেখানে স্পষ্ট আইনের নির্দেশনা, আপনারাই সেই নির্দেশনা করেছেন যে আসলে 1 বছরে 1 অর্থ বছরে 2 বার বাড়ানো যাবে না, সেটি আপনারা কেন মানলেন না? প্রফেসর সেলিম মাহমুদ। আসলে গ্যাসের মূল্য সমন্বয় যেটা হয়েছে আর কি, সেটা একবারের বেশি বৃদ্ধি করা হয়নি, সেটা আসলে একবারই করা হয়েছিল। মূল আইনটা আমি আপনাকে বলছি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003-এর 34 ধারায় বলা আছে আর কি,
কমিশন বছরে জ্বালানি মূল্য একবার সমন্বয় করবে বা বৃদ্ধি করবে যদি না জ্বালানি মূল্যের পরিবর্তন সহ অন্যরূপ পরিবর্তন ঘটে। এখানে দুটো বিষয় আছে। প্রথমত হচ্ছে একবারের বেশি বৃদ্ধি করা যাবে না, যদি কোনো ধরনের পরিবর্তন ঘটে সেখানে করা যাবে। আর এই বিষয় যেটা ঘটেছে এখানে কিন্তু বৃদ্ধি করা যাচ্ছে একবারই। আমি আপনাকে বলি, এটা হচ্ছে মূল আইনের কথা বললাম, হ্যাঁ, আর এর আন্ডারে একটা রেগুলেশনস আছে। সেই রেগুলেশনটা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ডিস্ট্রিবিউশন ট্যারিফ রেগুলেশনস 2010। সেখানে বলা আছে যে কোনো লাইসেন্সি অর্থাৎ লাইসেন্সিদের আবেদনের পরিপ্রেক্ষিতে রেগুলেটরি কমিশন মূল্য সমন্বয় করবে বা মূল্য বৃদ্ধি করবে। ওখানে বলা আছে যে কোনো লাইসেন্সি বছরে একবারের বেশি আবেদন করতে পারবে না। আপনি খেয়াল করেন, আবেদন করেছে পেট্রোবাংলার মালিকানাধীন গ্যাস ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন কোম্পানিগুলো রেগুলেটরি কমিশনের কাছে। সে রেগুলেটরি কমিশন সেই একটা আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করেছে, শুনানি করে ডিসিশন নিয়েছে গ্যাসের মূল্য বৃদ্ধি করবে। সেটা জনগণের সুবিধার জন্য সেটাকে স্প্লিট করে দিয়েছে, অর্থাৎ আবেদন একটা, শুনানি একটা, আদেশটা স্প্লিট করে দিয়েছে। এটাকে ফাইন্যান্সিয়াল পার্টটা স্প্লিট করে দিয়েছে। কিন্তু আর আরেকটা বিষয় যেটা কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, আমরা একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে যাবো। আপনি যদি আমাদেরকে একটু টেকনিক্যাল বিষয়টা বলতেন, এইটার ক্ষেত্রে কি এরকম হয়েছে, ধরেন আমার গ্যাসের মূল্য কি এক বছরে 2 বার বাড়ে নাই? আপনি বলছেন যে 2 বার বাড়ে নাই, এটা শুধু 2 ধাপে বেড়েছে, 2 বার বাড়ে নাই। মানে এটা যদি আমার টাকা X টাকা আমি গ্যাসের দাম দিতাম, সেইটা আমি এক মাসে X যোগ 100, আরেক মাসে X যোগ 100 যোগ 50 এরকম ভাবে কি দেই নাই? না, বিষয়টা হচ্ছে কি, আমি আপনাকে খেয়াল করেন, এটা আইনি বিষয়টা খেয়াল করেন যে অর্থাৎ লাইসেন্সিদের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্যাসের বা বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়। আইনে বলা আছে সে একবারের বেশি আবেদন করতে পারবে না, হ্যাঁ। আর মূল আইনে বলা আছে, এটা রেগুলেশনস, মূল আইনে বলা আছে এনার্জি রেগুলেটরি কমিশন আপনার বিদ্যুৎ বা গ্যাসের মূল্য বছরে একবারের বেশি বৃদ্ধি করবে না যদি না জ্বালানি মূল্যের পরিবর্তন সহ অন্যরূপ করে। এখন বিষয়টা হচ্ছে এখানে দুই দিক দিয়ে কিন্তু এটা প্রোটেক্টেড। না প্রফেসর সেলিম মাহমুদ, আপনি তো যদি না জ্বালানি মূল্যের পরিবর্তন, আমাদের তো জ্বালানি মূল্যের দাম কমেছে, আপনি পরিবর্তনের কথা তো সেই ক্লজটি রাখা হয়েছে যদি কোনোভাবে অস্বাভাবিকভাবে বেড়ে যায় জ্বালানির দাম। এইটা আমি আপনাকে বলি, এখানে জ্বালানি মূল্যের বিষয়টা অন্যভাবে আসছে। আমি আপনাকে জাস্ট ট্যাক্টফুলি আপনাকে কেয়ারফুলি বুঝাই। সেটা হচ্ছে জ্বালানিটা রিসোর্সের ভ্যালু কিন্তু রেগুলেটরি কমিশন নির্ধারণ করে না। রেগুলেটরি কমিশন প্রাইস নির্ধারণ করছে আপনার একটা মার্জিন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আর রিসোর্সের অর্থাৎ গ্যাস এজ এ কমোডিটি, রিসোর্সের ভ্যালুয়েশন করছে কিন্তু পেট্রোবাংলা। আপনার আপস্ট্রিমে তারা রেগুলেটর, আর বিআরসি হচ্ছে ডাউনস্ট্রিমে রেগুলেটর। খেয়াল করেন তো ওই যে টাকাটা যোগ করা হয়েছে তার আপস্ট্রিমের এক্সপ্লোরেশন, ডেভেলপমেন্ট, প্রোডাকশনের যে খরচ, সেই খরচটা যোগ করে আপনার সেটাকে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের সাথে যোগ করলে যেটা দ্বারা সেটা রেগুলেটরি কমিশন ঘোষণা করে। হ্যাঁ, তো এখানে রেগুলেটরি কমিশনের বক্তব্য কিন্তু খুব সুস্পষ্ট। আবেদন একটা হয়েছে, শুনানি একটা হয়েছে, আদেশ একটা হয়েছে। হ্যাঁ, এমন যদি হয়তো যে দুটো আবেদন হয়েছিল বিভিন্ন সময়ে, 2 বার শুনানি হয়েছে, এখন আমি ওই পার্টটা ধরেন আমি তর্কের খাতিরে মানলাম যে প্র্যাকটিক্যালি 2 দফায় কার্যকর করা হয়েছে। কিন্তু সেকেন্ডারি যে গ্রাউন্ড, অর্থাৎ জ্বালানি মূল্যের পরিবর্তন হয়েছে এখানে জ্বালানি মূল্যের পরিবর্তনটা কারণ জ্বালানি মূল্যের প্রাইসিং কিন্তু রেগুলেটরি কমিশন করে না। ওই পরিবর্তনটা হয়েছে কিভাবে, আপস্ট্রিমে আপনার 11 বছর পরে আপনার গ্যাসের প্রোডাকশন মার্জিন ধরা হয়েছে, আপনার অনেকগুলো খাতে নতুন করে টাকা ধরা হয়েছে। সেলিম মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেই সব যুক্তি দিচ্ছেন সেই সব যুক্তি আসলে আপস্ট্রিমে নতুন করে 11 বছর পরে ধরা হয়েছে, এর সবই তো আপনি অবশ্য বলেছেন, আমি আর এই নিয়ে মন্তব্য করতে চাই না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার বক্তব্য যদি এই ক্ষেত্রে একটু বলেন। তিনি আইনের দিকটি ব্যাখ্যা করেন, আইনে ঠিকই আছে দাবি করছেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মহোদয়। খালেদ, ডক্টর সেলিম মাহমুদ যা বলেছেন এটা একেবারেই গ্রহণযোগ্য না। পুরোপুরি
আইনের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটা করা হয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে, নিউট্রাল বডি হিসাবে। তারা জনগণের স্বার্থ দেখবে, ভোক্তাদের স্বার্থ দেখবে। অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমি বলতে চাচ্ছি, এই পর্যন্ত এনার্জি রেগুলেটরি কমিশন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সবটাই হচ্ছে জনস্বার্থের বিরুদ্ধে তারা কাজ করেছে। প্রতিটা ক্ষেত্রে তারা আইনের ব্যত্যয় ঘটেছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী একটু জেনারেলাইজেশন হলো কিনা, আপনি দেখবেন যারা আমাদের ঘরে গ্যাস পৌঁছে দেয় বা বিদ্যুৎ পৌঁছে দেয় তারা সবাই যত টাকা দাবি করেছিল তার থেকে কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন একাধিক হিয়ারিং করে তার থেকে অনেক কমিয়ে নিয়ে এসছে, কাগজপত্র নিয়ে বসে আছেন চেয়ারম্যান সাহেব। আমরা দেখতে পাচ্ছি কমাচ্ছে কিন্তু বারবার বাড়াচ্ছে। আমি যেটা বলতেছি, এই যে গ্যাস কোম্পানিগুলো তারা দরখাস্ত দেয়, দরখাস্তের ভিত্তিতে একটা পাবলিক হিয়ারিং হয়, রাইট। কিন্তু আমরা বারবার দেখছি এই পাবলিক হিয়ারিং এর কোনো গুরুত্ব দেওয়া হয় না। সেখানে বিশেষজ্ঞরা যায়, ভোক্তাদের পক্ষে অনেকেই যায়, বিভিন্ন সংগঠন যায়। প্রতিবারেই আমরা দেখি এই সমস্ত গণশুনানি এটা হচ্ছে লোক দেখানো, তাদের কাজ তারা করবেই, তারা বাড়াবেই। এবারও দেখেন আইনে বলা আছে, রেগুলেশনে, যে এই সমস্ত গ্যাস কোম্পানিগুলো তারা বছরে 12 মাসের মধ্যে একবার দরখাস্ত করতে পারবে। একটি আবেদন 12 মাসের মধ্যে করতে হবে। তারা একটি আবেদনই করেছে, 12 মাসের মধ্যে একটি আবেদনই করেছে, কিন্তু আমরা দেখতে পেলাম শুনানিও হয়েছে একবার। সুতরাং একটি আবেদন করবে, শুনানি একবার হবে, একবারেই বাড়বে। এখানে একটি আবেদন হয়েছে 12 মাসের মধ্যে, একবারেই গণশুনানি হয়েছে, কিন্তু বেড়েছে 2 বার। সুতরাং ওই 12 মাসের ওখানেও ব্যত্যয় ঘটিয়েছে এবং বছরে 2 বার বাড়াতে পারবে না, এটা সুস্পষ্ট ভাবে আইনে বলা আছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি কি আর তাহলে ওই বিষয়টা আমলে নিচ্ছেন না যে জ্বালানি মূল্যের দাম, যে জ্বালানি মূল্য যে পরিবর্তন হয়েছে সেটি কি আর আমলে নিচ্ছেন না? 34 যেটি আছে, কোথায় পরিবর্তন হচ্ছে? জ্বালানি মূল্যের দাম তো জ্বালানি মূল্য তো বিশ্বব্যাপী তো নিচের দিকে যাচ্ছে। এই যে গ্যাস কোম্পানিগুলো তারা সরকারের অনেক সুবিধা গ্রহণ করে, তারা ডিউটি ফ্রিতে সবকিছু পায়, অথচ সমস্ত লাভ তারা জনগণের কাঁধে চাপিয়ে দেয়। সুব্রত চৌধুরীকে আমরা শুনলাম। আমরা জনাব সেলিম মাহমুদের কাছে একটু ফিরতে চাই, বিআরসি চেয়ারম্যান ডক্টর সেলিম মাহমুদ। আমি অ্যাডভোকেট জি খালেদ, আমি বিআরসি চেয়ারম্যান, আমি বিআরসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান। বিআরসি ট্রাইব্যুনাল চেয়ারম্যান, ওকে। আমি আপনার মাধ্যমে জনাব, আপনি গণশুনানির কথা যদি একটু বলতেন। গণশুনানি আপনারা করেন, কিন্তু সেটি আপনারা আসলে একটু মানেন না। ওনার এটা আমি অ্যাড্রেস করবো। আরেকটা বিষয় উনি যেটা বলেছেন যে আইনের বিষয়টা, হ্যাঁ, আমি ওনাকে, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, ওনাকে বলছি আইনে প্রত্যেকটা ক্লজে যে প্রোভাইসো থাকে, প্রোভাইসোটা হচ্ছে ওভাররাইডিং। যে আপনি যে জ্বালানির কথা বললেন, জ্বালানি বলতে শুধু তেল বোঝায় না, এখানে জ্বালানি বলতে গ্যাসকে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনার আর্টিকেল 143 অব দি কনস্টিটিউশন, যে রিসোর্সের মালিক হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের পক্ষে সরকার এই রিসোর্সটা হোল্ড করছে। এখন ওই যে পেট্রোবাংলা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, তাকে আইনে পেট্রোলিয়াম অ্যাক্ট 1974-এ এবং বার্ক অ্যাক্টেও ক্ষমতা দিয়েছে আপস্ট্রিমের যে সম্পদ অর্থাৎ গ্যাস রিসোর্সের প্রাইস নির্ধারণ করা। সে প্রাইসটা সে নির্ধারণ করে দিয়েছে, করে দিয়ে আপনার এখন ডাউনস্ট্রিমে অর্থাৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে সেটা যোগ করে যা আসে, রেগুলেটরি কমিশন সেটা করেছে। তার তো কাস্টডি আপস্ট্রিমে না ডাউনস্ট্রিমে। এবং ওই যে পার্টটা যে মানে তবে শর্ত থাকে যে জ্বালানি মূল্যের পরিবর্তন সহ অন্যরূপ কোনো পরিবর্তন ঘটলে সেটা প্রযোজ্য হবে না। এটা প্রভাইসো, উনি জানেন ভালো মতো প্রভাইসোর ভ্যালু কি। আর বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমি ওটা এটা ইট ইজ আপ টু দ্য ইন্টারপ্রিটেশন। আর বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমি ওটা এটা ইট ইজ আপ টু দ্য ইন্টারপ্রিটেশন। এখনো এটা 2 দফায় কার্যকর করাকে যদি 2 বার মনে করেন, কিন্তু আইনটা ব্যাখ্যা করলে বোঝা যায় যে এটা 2 দফায় না, এটাকে ফিগারটাকে স্প্লিট করে দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রায় দিয়েছে, সেই রায়টাকে ক্রিটিসাইজ করার আমাদের কোনো সুযোগ নেই এবং উচিতও না। কারণ আপনার জাস্টিস মার্শাল মারবারি ভার্সেস মেডিসিন মামলায় বলেছিলেন যে legislative act contrary to the constitution is not a law and it is the duty of the judiciary to say what the law is. তো এটা আমরা একাডেমিক আলোচনা করেছি, সুপ্রিম কোর্টের প্রতি সর্বোচ্চ সম্মান আমাদের আছে। আর তবে যেটা সুব্রত চৌধুরী সাহেব যেটা গণশুনানির কথা বললেন, দেখেন বাংলাদেশে কোথায় গণশুনানি হয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া 2 ধরনের। একটা হচ্ছে অ্যাপ্রুভাল বেসড। প্রফেসর সেলিম মাহমুদ, আমাদের এটা বিরতি নিতে হচ্ছে। গণশুনানি নিয়ে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যে প্রশ্নটা তুলেছেন সেটি হচ্ছে গণশুনানি আপনারা করছেন কিন্তু মানছেন না কিছুই। আমরা একটা বিরতি নিচ্ছি। প্রফেসর সেলিম মাহমুদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ফিরছি এরপরে।
প্রফেসর সেলিম মাহমুদ, গণশুনানির কোনো প্রস্তাব আপনারা গ্রহণ করেন না, গণশুনানি শুধু নামমাত্রে হয়, খুব সংক্ষেপে যদি একটু বলতেন। জি, গণশুনানির যে বিষয়টা উনি বলেছেন, ওনার প্রতি সম্মান রেখে বলছি। আসলে দেখেন, আমাদের দেশে না, সারা বিশ্বেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দু ধরনের। একটা হচ্ছে অ্যাপ্রুভাল বেসড ডিসিশন মেকিং, আরেকটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশন বেসড ডিসিশন মেকিং। রেগুলেটরি কমিশনের যে ডিসিশন যেটা হয়, এটা বেসিক্যালি পাবলিক পার্টিসিপেশন বেসড, অর্থাৎ রেগুলেটরি কমিশনের লাইসেন্স প্রদান থেকে শুরু করে ট্যারিফ ডিসিশন সবগুলো কিন্তু আপনার স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা গণশুনানির আয়োজন, পাবলিক পার্টিসিপেশন। এখন বিষয়টা হচ্ছে যে মেথোডোলজির ভিত্তি করে, মেথোডোলজির মাধ্যমে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হয়, সেটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি একটা প্রোভেন একটা মেথোডোলজি, একটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হিসেবে কিন্তু এটা করা হচ্ছে। এখন পিপলস এক্সপেকটেশন, যেটা পপুলার সেন্টিমেন্ট যেগুলো আছে, রেগুলেটরি কমিশন সারা বিশ্বে আনপপুলার। অনেক সময় আপনার যে অ্যাডজাস্টমেন্ট যেটা করতে হয়, সেটা কিন্তু ইকোনমির স্বার্থে কাজটা করতে হয়। আরেকটা প্রফেসর মানে সুব্রত চৌধুরীকে একটা বলছি যে এই আইনের অবজেক্টিভটা আমি বলছি, এই আইনের অবজেক্টিভটা এই না যে বছরে একবারের বেশি বৃদ্ধি করা যাবে না। আইনের এসেন্সটা হচ্ছে বছরে একবারের বেশি বৃদ্ধি আরো বেশ কয়েকবার করা যাবে, যদি তখনই করা যাবে যদি কোনো পরিবর্তন ঘটে। এর উদ্দেশ্যটা হচ্ছে যদি কোনো কস্ট বা অন্য কোনো পরিবর্তন। প্রফেসর সেলিম মাহমুদ, আমরা একটা সরল প্রশ্ন করতে চাই, জ্বালানি গ্যাসের দাম বাড়ানোয় গণশুনানির কি ভূমিকা ছিল? গণশুনানিতে কেউ কি বলেছিল যে আসলে জ্বালানিতে গ্যাসের দাম বাড়ানো উচিত? না, না, অবশ্যই বলেছিল। যেমন স্টেক হোল্ডারদের মধ্যে যারা লাইসেন্সিরা, মানে যারা বিক্রি করছে তারা বলেছিল, না বিক্রি করেছে যারা, তাদের বক্তব্য তো একরকম। তারা এবার খালিদ আপনাকে বুঝাই, আপনি ভোক্তাদের মধ্যে কেউ কি বলেছিল যে দাম বাড়ানো উচিত? না না না, ভোক্তারা পৃথিবীর কোথাও দাম বাড়ানোর পক্ষে বলে না। তো গণশুনানির তো কোনো মানে তো নাই। না না না, আমরা গণশুনানির উদ্দেশ্যটা হচ্ছে, আমরা আইনে বলা আছে যে এই কমিশনের সিদ্ধান্তে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, এমন মানে যদি কেউ ক্ষতিগ্রস্ত সম্ভাবনা থাকে, তার বক্তব্য শোনার একটা আইনি বাধ্যবাধকতা আছে। এখন বিষয়টা হচ্ছে, খেয়াল করেন আপনি, এটা কিন্তু ডেমোক্রেটিক কোনো ডিসিশন না যে আমরা সবার মতামত নিয়ে করব, সেরকম না। সেটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে, পাবলিক হিয়ারিং এর মাধ্যমে এটা যাচাই বাছাই করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, মানে এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, আর্গুমেন্টস, কাউন্টার আর্গুমেন্টস, ডেলিবারেশন সবকিছু হয়। এবং উদ্দেশ্যটা হচ্ছে টু রিচ এ ডিসিশন হুইচ ইজ ফেয়ার অ্যান্ড রিজনেবল, যেটা যৌক্তিক, যেটা জাস্ট, যেটা ফেয়ার, সেটাই করা। মানে আমার মানে সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট মানে সভাপতির, কমিউনিস্ট পার্টির সভাপতির বা সাধারণ সম্পাদকের কথা মনে পড়ছে, যেখানে সবাই মিলে কমরেডের সিদ্ধান্ত আসলে একমত হতেন। না, মানে এই গণশুনানিতে আমি জানি না, মানে গণশুনানিতে আমরা আলাদা করে কোনো কিছু বুঝি কিনা। গণশুনানির বেনিফিটটা কি? তাহলে বেনিফিটটা হচ্ছে, আপনি যথার্থই বলেছেন, ইউটিলিটি গুলো অর্থাৎ বিতরণ কোম্পানি বা ওরা কিন্তু অনেক 80%, 90% তারা ইনক্রিজ চায়। সেটাকে আমরা ক্রস করে, পরীক্ষা নিরীক্ষা করে, গণশুনানির মাধ্যমে এটাকে রেশনালাইজ করি, এবং প্রত্যেকটা খরচ তাকে জাস্টিফাই করতে হয়। এটাকে কস্ট রেশনালাইজেশন বলে। পুরো ব্যাপারটা একটু কেমন, একটু সাজানো মনে হয় কিনা প্রফেসর সেলিম মাহমুদ, আমি জানি না। যাই হোক, আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে একদম শেষ 30 সেকেন্ডে শুনতে চাই যে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি কি জানেন যে মানে হাইকোর্টের নির্দেশ আমাদের আপিল বিভাগ রয়েছে, সেখানে স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? যারা 2 মাস গ্রাহকরা বেশি বিল দিয়েছেন তারাই বা কি করবেন? অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। জানাই, তিনি সত্যটা স্বীকার করে নিয়েছেন যে গণশুনানিতে কোনো কাজ হয় না, ডিসিশন যা নেবার নেবে, এবং তারা ভোক্তাদের পক্ষে ডিসিশন নেবে না, নেবে যারা ব্যবসা করছে কোম্পানি, তাদের পক্ষে। এইখানে হাইকোর্ট বিভাগ চুলছেরা বিশ্লেষণ করে, প্রতিটি ধারা, উপধারা এবং প্রবাইসও বিশ্লেষণ করে বলেছে, এই মার্চের পরে জুন মাসে যেটা করা হয়েছে এটা সম্পূর্ণ আইনের বিরুদ্ধে করেছে, প্রবাইসেরও বিরুদ্ধে করেছে। সুতরাং সেলিম মাহমুদ যেটা বলছে যে প্রবাইসতে তাদের একটা রাইট ছিল বাড়ানোর, এখানে সেই প্রবাইসও তারা অকার্যকর করে দিয়েছে। প্রবাইসকেও তারা উপেক্ষা করে এই একবার মার্চে বাড়িয়েছে, আবার তারা জুনে বেরিয়েছে, প্রবাইসের ধারে কাছেও তারা নাই। সুতরাং আমরা মনে করি, আমরা যে রায়টা জনগণের পক্ষে, ভোক্তাদের পক্ষে হাইকোর্ট বিভাগ দিয়েছে, এটা নিশ্চয়ই
আপিল বিভাগ সেই রায়টাকেই বহাল রাখবে। অ্যাডভোকেট সুরজ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। প্রফেসর সেলিম মাহমুদ, আপনি শেষ কথা বলছেন। আমি শেষ করছি। আমি ওনাকে প্রশ্ন করছি, যদি সেটাই হতো তাহলে মহামান্য হাইকোর্ট কেন প্রত্যেকটা ক্যাটাগরিতে বাতিল করলো না? শুধুমাত্র কেন এই আপনার ডোমেস্টিক কনজিউমারদের জন্য এই প্রোটেকশনটা দিল, সাপোর্টটা দিল? ওকে, আমার কাছে যেটা মনে হয় এটি একটি উপযুক্ত প্রশ্ন। আমরা অ্যাডভোকেট সুরজ চৌধুরীকে একটু শুনতে চাই, শুধু ডোমেস্টিক ক্যাটাগরিতে কেন এই দ্বিতীয় দফা তো বাড়ানো হয়েছে সবগুলি ক্ষেত্রেই, ডোমেস্টিক ক্যাটাগরিতে কেন হাইকোর্ট সিদ্ধান্ত দিল? না, হাইকোর্ট বিভাগ মনে করেছে যে যেটা একেবারে জনগণের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ ভোক্তাদের বিরুদ্ধে, সেখানে হাইকোর্ট কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিএনজি গ্যাসের দাম যদি বাড়ে সেটাও তো অনেক ভোক্তাকে আসলে ইফেক্ট করে, কারণ অনেক ভোক্তা সিএনজি অটোরিকশা চলছে, সিএনজি অটোরিকশা দিয়ে পরিবহন চালানো হচ্ছে। হাইকোর্ট সেই বিষয়ে কোনো অবজারভেশনও দেয় নাই, ওনারা রুলটা অ্যাবসলিউট করেছে ইন পার্ট। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এখানে এক যাত্রায় দুই ফল হইলো কিনা, মানে এটা কি আইনের ঠিক হলো ব্যাপারটা? সেটা হাইকোর্ট ব্যাখ্যা দেবে। ওকে, প্রফেসর সেলিম মাহমুদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এনএসপিকে একটি বিরতি নিচ্ছি। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে আইন মন্ত্রণালয়ের দেয়া খসড়া নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই নিয়ে আইন মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বুধবার বৈঠকে বসছে আপিল বিভাগ। সকালে আইন মন্ত্রণালয়ের খসড়া নাকচ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা সহ আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ। এই সময় প্রধান বিচারপতি বলেন, উচ্চ আদালত যেসব সুপারিশ করেছিল আইন মন্ত্রণালয় তার উল্টো কাজ করেছে, এটা গ্রহণযোগ্য নয়। অধস্তন আদালতের বিচারকদের চাকরির গেজেট জারি নিয়ে গত কয়েক মাস ধরে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে টানাপোড়েনের পর গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির কাছে ওই খসড়াটি হস্তান্তর করেছিলেন। এদিকে বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয় তার কোনো পরামর্শ নেয়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। এই ব্যাপারে যে কোনো একটি আইন প্রণয়নের ব্যাপারে যদি কোনো রকম সুপ্রিম কোর্টের সাথে আইন মন্ত্রণালয়ের কোনো ব্যাপারে দ্বিমত থাকে, তো নিশ্চয়ই সেটা আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করা সম্ভব। অধস্তন বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর এস এম হাসান তালুকদার। প্রফেসর এস এম হাসান তালুকদার, আমরা জেনেছি যে সুপ্রিম কোর্ট বলেছেন, আপিল বিভাগের 6 সদস্য, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 সদস্য বলেছেন যে খসড়াটি আসলে জমা দেওয়া হচ্ছে, সেই খসড়াটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। কোন বিষয়টি প্রধান আপত্তি করছেন বলে আপনি জেনেছেন বা আপনার পর্যবেক্ষণটা একটু শুনতে চাইবো প্রফেসর হাসান তালুকদার। ধন্যবাদ। আমি বিষয়টিকে আমি প্রথমত দুভাগে আলোচনা করতে চাই, আপনি যদি একটু আমাকে অনুমতি দেন। একটা হলো মূল আইনের ভিত্তিতে, যে মূল আইনটাতে আপনার অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির যে ক্ষমতাটা, সেটা মূল সংবিধানে সুপ্রিম কোর্টের হাতে এককভাবে ছিল। পরবর্তীতে 75 সনের 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই ক্ষমতাটা রাষ্ট্রপতির কাছে নিয়ে আনা হয়, সুপ্রিম কোর্টকে সেই ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়। 1978 সালে জিয়া রহমান তখন মার্শাল ল অর্ডার বা প্রক্লেমেশনের মাধ্যমে সেই ক্ষমতাটা রাষ্ট্রপতির কাছে রাখলেও সুপ্রিম কোর্টের সাথে পরামর্শের একটা বিধান সংযুক্ত করেন। সেটি 5th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে সেটি বহাল আছে এবং পরবর্তী পর্যায়ে 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এটি এখন বহাল আছে। আমরা যদি মূল সংবিধানে যাই, তাহলে অধস্তন আদালতের বিচারকদের যে শৃঙ্খলা বিধির যে ক্ষমতাটা, এটা কিন্তু সুপ্রিম কোর্টের এককভাবে ছিল, তাদেরই ক্ষমতা এটি। এখানে সরকারের বা রাষ্ট্রপতির কিছুই করার নেই আসলে। আর যেখানে সরকার বলছেন তারা মূল সংবিধানে ফিরে যাবেন, সেই অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মূল সংবিধানে ফিরে যাওয়ার পূর্ব পর্যন্ত, যেহেতু এটি সুপ্রিম কোর্টের হাতেই ছিল মূল ক্ষমতাটি, তারা যেভাবে করেছে সেভাবে সেটি গ্রহণ করা উচিত, কোনো বিতর্কে না গিয়ে। এটা হচ্ছে আমরা মূল আইনের প্রেক্ষাপটে। আর আমরা যদি বর্তমান আইনের প্রেক্ষাপটে বলি, আপনি জানেন যে আমাদের 116 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে সুপ্রিম কোর্টের অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের প্রমোশন, পোস্টিং, শৃঙ্খলা বিধি এগুলো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ অনুযায়ী করবেন। কথাটা বলা আছে ইন কনসালটেশন উইথ দি সুপ্রিম কোর্ট। এই যে কনসালটেশন কথাটা নিয়ে একটু অর্থটা কি, কনসালটেশন হোয়াট ডাজ ইট মিন? আমরা জানি এটা নিয়ে এক এক সময় এক এক ধরনের ব্যাখ্যা বা অর্থ এসছে। বিশেষ করে একসময় বলা হতো কনসালটেশন ডাজ নট মিন কনকারেন্স, ঐক্যমত নয়। হ্যাঁ,
যেহেতু প্রেসিডেন্ট অ্যাপয়েন্টিং অথরিটি ওনারটাই প্রাধান্য পাবে। কিন্তু আমি ভারতের সর্বশেষ আমরা পপুলারলি সেকেন্ড জাজেস আপনার যে জাজমেন্ট যেটা আছে এবং ফোর্থ জাজের জাজমেন্ট, ওইখানে বলা আছে কনসালটেশন মিনস কনকারেন্স, দুই পক্ষকে ঐক্যমতে পৌঁছতে হবে। আর আমাদের বাংলাদেশের যে জাজমেন্টে কনসালটেশনের ব্যাপারে যে জাজমেন্টে যে সমস্ত বক্তব্য দেওয়া আছে সর্বশেষ, সেখানে বলা আছে কনসালটেশন মাস্ট বি ইফেক্টিভ কনসালটেশন। হ্যাঁ, ইফেক্টিভ কনসালটেশন মানে হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনকারেন্স। এখানে যেহেতু দুপক্ষ তাদের মধ্যে একটা ঐক্যমতে আসতে হবে, কারণ দুটো পক্ষ কিন্তু এখানে কোনো পক্ষকে এককভাবে ক্ষমতা দেওয়া হয়নি, দুটো পক্ষকে সংশ্লিষ্ট করা হয়েছে। অর্থাৎ দুই পক্ষকেই কিন্তু এখানে একমতে পৌঁছতে হবে। এখানে ইফেক্টিভ কনসালটেশনটা হচ্ছে যেহেতু, আর তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যেহেতু মূল অ্যাক্টর হচ্ছেন সুপ্রিম কোর্ট, তারা এর সাথে সংশ্লিষ্ট মূল পক্ষ সুপ্রিম এবং কোর্টের তারাই কাছে থাকা উচিত। প্রফেসর হাসান তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে এটি সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত এবং সুপ্রিম কোর্ট তাই চাচ্ছেন, কর্তৃপক্ষের নাম করে মহামান্য রাষ্ট্রপতি এটি করে দিবেন সেটি তারা চাচ্ছেন না, বা কনসালটেশনটিও তারা চাচ্ছেন না। না, যেহেতু সুপ্রিম কোর্ট যেহেতু মূল অ্যাক্টর, তারা কাজ করেন, তাদের মতামতে কিন্তু মুখ্য হওয়া উচিত। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, কনসালটেশন এখানে তো ক্ষমতাটা এককভাবে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়নি, প্রেসিডেন্টেরও এখানে ইনভলভমেন্ট আছে, দুপক্ষ। এখানে কনকারেন্স মানে ঐক্যমতের প্রয়োজন আছে। আমি আশা করবো দুপক্ষ সুপ্রিম কোর্টের মতামতকে প্রাধান্য দিয়ে এখানে ঐক্যমতে পৌঁছবেন, দেশ এবং জাতির স্বার্থে, বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে। প্রফেসর হাসান তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি। বগুড়া মা মেয়ে নির্যাতন মামলায় 3 আসামিকে 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। এই মামলায় সন্ধ্যায় পাবনা থেকে গ্রেপ্তার হয়েছেন পৌর কাউন্সিলর মার্জি হাসান রুমকি ও তার মা রুমি। এদিকে তুফানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে শ্রমিক লীগ। এ নিয়ে আলোচনা করতে বগুড়া থেকে আছেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। জনাব সনাতন চক্রবর্তী, আমরা জেনেছি যে রুমকি এবং তার মা, মহিলা কাউন্সিলর মার্জি হাসান রুমকি এবং তার মা রুমি খাতুন কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আপনারা কি তথ্য পেয়েছেন, তারা এখন কোথায় আছেন, তাদের বিরুদ্ধে মূল অভিযোগটাই বা কি? জনাব সনাতন চক্রবর্তী। তাদেরকে আমরা কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি পাবনা শহরের ভিতর থেকে। এবং তাদের এখন আমরা জিজ্ঞাসাবাদ করা শুরু করিনি এবং তারা পাবনা আসার পথে আছেন। তাদেরকে গ্রেপ্তার করে পাবনায় নিয়ে আসা হয়েছে। এদিকে আমরা যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার মা, তাদের দুইজনকে কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন কিনা, কারণ যারা এই কাজটি করেছেন তারা অনেক প্রভাবশালী বলে খ্যাত। তারা কি কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন? তাদের নিরাপত্তার জন্য অবশ্যই না, তাদের নিরাপত্তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করেছি এবং দিনরাত 24 ঘন্টা সেখানে ইউনিফর্ম পুলিশ এবং সিভিল ড্রেসের পুলিশ তাদের চতুর্পাশে আছে এবং তারা এমন কোনো অভিযোগ আমাদের কাছে করেনি যে তারা ইনসিকিউর ফিল করছেন। জনাব সনাতন চক্রবর্তী, আমরা দেখেছি যে এইখানে যাদেরকে আসামি করা হয়েছে তারা কেউ শ্রমিক লীগের, কেউ সরকারি দলের যারা সংগঠন আছেন তাদের সদস্য বলে আমরা শুনছি। সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো চাপ রয়েছে কিনা যে এই মামলাটি স্থানীয় জনপ্রতিনিধি যারা এমপি আছেন বা যারা আওয়ামী লীগ করছেন তাদের উপর কাছ থেকে কোনো চাপ পাচ্ছেন কিনা আপনারা? আমরা কোনো রকম চাপ অনুভব করছি না। তদন্তের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বাধীন। আপনারা তদন্তের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। সনাতন চক্রবর্তী, আপনাকে ধন্যবাদ। আপনারা শুনছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সনাতন চক্রবর্তীকে। এই ছিল আজকের এডুস্পিকে।